সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের প্রথম দিনই সরকারকে পদত্যাগে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিচ্ছে। এ সময়ের মধ্যে দাবি মেনে না নিলে দলটির পক্ষ থেকে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি দেওয়ার। এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। ক্রমে জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ। শেষ দিনেও অন্তর্বর্তী সরকার প্রধান কে হবেন সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। যদিও আজকের মধ্যে এই বিষয়টি সুরাহা করার কথা জানিয়ে সরকারকে ভোটের মুখে উৎখাত করার যে ছক সেটা যে তৈরি হয়েছিল তা নিয়ে আমি আগেও আপনাদের বলেছি। কফি গ্রুপের কথা বলেছি, এমনকি এমন একটা সময় বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের তার হয়ে ভারত কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে সমস্ত শক্তির বিরুদ্ধে, সেটা আমি স্ট্রেট কাটেই জানিয়েছিলাম। ইতোমধ্যেই যদি বলা হয় যে তৈরি হয়ে গেছে রূপরেখাও। এবার বিএনপির এক দফার একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন। যা কিছুই করেন কোনোটাই তাদের ভালো লাগে না, আর কোনোটাই নাকি ভালো হয় না। এই ভালো না লাগা গ্রুপই কিন্তু আমাদের বাংলাদেশের বদনাম ছড়ায় সব জায়গায়। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন খালেদা জিয়া করেছিল সত্য, ক্ষমতায় থাকতে পারেনি। মাত্র 1.5 মাস ওই পার্লামেন্টের আয়ুষ্কাল ছিল। পার্লামেন্ট বসতে না বসতেই সময় শেষ। 30শে মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে পদত্যাগে বাধ্য হয়েছিল। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেস বার্তার নতুন সংবাদে। সঙ্গে আছি আমি এইচ.এম. রুবেল। হাসিনাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। সিইসিকে কড়া বার্তা দিল সেনাবাহিনী। এবার যুক্তরাষ্ট্র 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে পদত্যাগের বার্তা দিয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের কড়া চাপেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো। বাংলাদেশের নিরীহ মানুষের উপর জুলুম, অত্যাচার এবং অবৈধ সম্পদ গড়া, মানুষ খুন করা, সাধারণ জনগণকে পুলিশের হয়রানি করা এবং রাতের আধারে ভোট চুরি, এ নিয়ে অসংখ্য কারণেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো। এবার নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে কড়া বার্তা দিল সেনাবাহিনী। আবারও নির্বাচনের জন্য আহ্বান করেছেন সিইসিকে। এ নিয়ে নির্বাচন কমিশনারও আছেন চাপের মুখে। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশ তোলপাড়। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের প্রথম দিনই সরকারকে পদত্যাগে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিচ্ছে। এ সময়ের মধ্যে দাবি মেনে না নিলে দলটির পক্ষ থেকে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি দেওয়ার। এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। ক্রমে জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ। শেষ দিনেও অন্তর্বর্তী সরকার প্রধান কে হবেন সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। যদিও আজকের মধ্যে এই বিষয়টি সুরাহা করার কথা জানিয়ে সরকারকে ভোটের মুখে উৎখাত করার যে ছক সেটা যে তৈরি হয়েছিল তা নিয়ে আমি আগেও আপনাদের বলেছি। কফি গ্রুপের কথা বলেছি, এমনকি এমন একটা সময় বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের তার হয়ে ভারত কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে সমস্ত শক্তির বিরুদ্ধে, সেটা আমি স্ট্রেট কাটেই জানিয়েছিলাম। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তারপরে ইলেকশন কমিশন তাদের ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করবে এবং তারপরে আমরা আমাদের সেই শিডিউল মোতাবেক। এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। ক্রমে জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ। শেষ দিনেও অন্তর্বর্তী সরকার প্রধান কে হবেন সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। যদিও আজকের মধ্যে এই বিষয়টি সুরাহা কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন। যা কিছুই করেন কোনোটাই তাদের ভালো লাগে না, আর কোনোটাই নাকি ভালো হয় না। এই ভালো না লাগা গ্রুপই কিন্তু আমাদের বাংলাদেশের বদনাম ছড়ায় সব জায়গায়। প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে বিএনপি চেষ্টা করেও মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারেনি। ভোট চুরি করলে এদেশের মানুষ মেনে নেয় না, যে কারণে 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন খালেদা জিয়া করেছিল সত্য, ক্ষমতায় থাকতে পারেনি। মাত্র 1.5 মাস ওই পার্লামেন্টের আয়ুষ্কাল ছিল। পার্লামেন্ট বসতে না বসতেই সময় শেষ। 30শে মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে পদত্যাগে বাধ্য হয়েছিল। এটা বোধহয় বিএনপি লোকরা ভুলে যায় যে ভোট চুরি করে ক্ষমতায় এসে খালেদা জিয়া তার ক্ষমতা হারিয়েছিল জনগণের আন্দোলনের মুখে। এখন তারা আমাদের আন্দোলন করে ক্ষমতার থেকে সরাবে, ঠিক আছে, ইলেকশন আগে ইলেকশন করতে দেবে না। আমরা ইলেকশন করে এসেছি এবং বাংলাদেশের ইলেকশন 75 সালের পর থেকে যে কটা ইলেকশন হয়েছে তার মধ্যে যদি কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়ে থাকে তো সেটা 7ই জানুয়ারি 2024 সালের নির্বাচনই হয়েছিল।
আদর্শ নিয়ে চললে যে দেশের উন্নতি করা যায় তার প্রমাণ গত 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশ, বলেন শেখ হাসিনা। এখন আবার শুনি তাদের বড় বড় কথা, আন্দোলন করে সরকার হটিয়ে দেবে। আর তার মধ্যে জামাত বিএনপি বুঝলাম, কিন্তু আমাদের কিছু বামপন্থী দল আছে এবং তারাও লাফায়, তারাও আন্দোলন করবে, বিপ্লব করবে। আমি যাতে ক্ষমতায় না আসতে পারি তার জন্য অনেক রকম চক্রান্ত হয়েছে। তারপর আস্তে আস্তে এই 5ম দফায় এসে গেছি এবং বাংলাদেশটা এই 15 বছরে অন্তত বদলে গেছে। 21 মাথা নত না করার শিক্ষা দেয়। 21-এর চেতনায় এদেশের মানুষ মাথা উঁচু করে চলবে, বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে আর কেউ পিছনে টানতে পারবে না। ইতোমধ্যেই যদি বলা হয় যে তৈরি হয়ে গেছে রূপরেখাও। এবার বিএনপির এক দফার একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমরা শিরোনাম নির্ধারণ করেছি বিএনপির একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। আর এই আলোচনা এগিয়ে নিতে 3 জন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সুভাষ সিংহ রায়, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক। আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন, উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক, জি9। আপনাদের 3 জনকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে। দর্শক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চাই, তবে এ পর্যায়ে জানিয়ে আসতে চাই আজকের দিনের প্রধান সংবাদ শিরোনামগুলো। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা, শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আমানটুকুর সাজা বহাল রাখল হাইকোর্ট, রাজনীতিবিদরা দুর্নীতিবাজ হলে দেশ বাঁচানোর কেউ নেই, পর্যবেক্ষণে আদালত। ফরমাইশের রায় আন্দোলন থামানো যাবে না, মন্তব্য ফখরুলের, বিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ করতে চায় সরকার, গাজীপুরে আইইউটি সমাবর্তনে বললেন প্রধানমন্ত্রী। সিটি নির্বাচন ঘিরে উত্তাপ, প্রার্থীদের নানা অভিযোগ, মাস্তানি ও পেশি শক্তির ব্যবহার কঠোরভাবে দমনের হুঁশিয়ারি সিইসি। প্রিয় দর্শক, আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো আমরা জেনে নিলাম। এবার যেতে চাই মূল আলোচনায়। জনাব সুভাষ সিংহ রায়, আগেই শোনা যাচ্ছিল যে বিএনপি অল আউট আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। সেই জায়গা থেকে বিএনপির এখন একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। সরকারের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করবে? যে কোনো গণতান্ত্রিক সরকারের একটা চ্যালেঞ্জ থাকেই, এবং 14 বছরের অধিক সময় ধরে যখন একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে, তখন নানান রকম ত্রুটি বিচ্যুতি চোখের সামনেও আসে। কিন্তু দৃশ্যমান যে অগ্রগতি, সেটা তো বিস্ময়কর। এবং আপনি এক বাক্যে বলতে পারেন, এবং যারা সরকার বিরোধী অংশের সাথে যুক্ত তারা হয়তো এটা প্রতিবাদ করতে পারেন, কিন্তু বাংলাদেশে গত 14.5 বছরে নজরকাড়া এবং নজিরবিহীন উন্নয়ন হয়েছে। এবং বাংলাদেশের এই অবস্থান সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখছেন। তা সেখানে বিএনপির যে আন্দোলনের ঘোষণা, সেটা তো 14.5 বছর ধরেই মানুষ শুনে আসছে। আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। ঈদের পরে আন্দোলন, সেই কবে শুরু করেছে এই কথাটি, এখনো সেই জায়গায় কিন্তু তারা রয়ে গেছে। এবং বিএনপি একটি আত্মহনন মনস্ক দল, যে দলের রাজনৈতিক কাঠামো নেই, তাদের নেতা নাই। আর নেতা নাই বলেই তারা এলোমেলো পথ চলে। এবং দেখবেন তারা এখনো ঘোষণা করছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না, কিন্তু বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা আসবে না। সারা পৃথিবীতে নির্বাচন যে প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়ায় বাংলাদেশে নির্বাচন হবে। সংবিধানকে পাশ কাটিয়ে নির্বাচন করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। কিন্তু বিএনপি নেতারা কিন্তু বারবার বলছে যে এই সরকারের অধীনে কোনোভাবেই তারা নির্বাচন হতে দিবে না। সেটা তো তারা চেষ্টা করেছে, এবং 2014 সালের নির্বাচনে তারা ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল। এবং তারা 2013, 14, 15 প্রায় 3 বছর ধরেই কিন্তু এই অগ্নি সন্ত্রাস করেছে। 3180 জন মানুষকে পুড়িয়েছে, 1000 মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা 29টি ট্রেন জ্বালিয়েছিল ওই সময়, 9টা লঞ্চ পুড়ে দাও করে জ্বালিয়ে দিয়েছিল, 70টি সরকারি অফিস জ্বালিয়েছিল, ভূমি অফিস 6টি জ্বালিয়ে দিয়েছিল, গবাদি পশু জ্বালিয়ে দিয়েছিল।
পিতার কোলে সন্তান ঘুমিয়ে আছে দাও দাও করে আগুন জ্বলিয়ে দিয়েছিল। এবং যে কারণে পরবর্তীতে আমি যেই টেলিভিশন ভবনে বসে কথা বলছি এই মুহূর্তে, সেই ভবনে দৈনিক ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই উপলক্ষে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2019 সালে 1 সেপ্টেম্বর। খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, শিরোনাম হয়েছিল যে বিএনপির জীবনে সবচেয়ে বড় ভুল 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা। বলা যায় ওই সময়টা তার বিলম্বিত বোধোদয়, কিন্তু সেই বোধোদয় থেকে তার উপলব্ধির জায়গা কিন্তু তৈরি হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন গতকাল আরেকটি বক্তব্য দিয়েছেন যে 14 সাল দেখেছি, 18 সাল দেখেছি, নতুন করে দেখতে চাই না, একতরফা নির্বাচন আর হতে দেওয়া হবে না। একটু আগে যখন এটা বললেন আপনি যে কথাটি, আমি তো তার আগেই আপনাকে বললাম, দৈনিক ভোরের কাগজে 2019 সালের 1 সেপ্টেম্বর তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন তাদের জীবনে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা। এবং এখন তারা যে কথাগুলো বলছেন সে কথাগুলো শুধু বাংলাদেশের মানুষ কেন, সারা পৃথিবীর কেউ যারা গণতন্ত্র নিয়ে চিন্তা ভাবনা করেন কিংবা আমাদের দাতা কিংবা উন্নয়ন সহযোগী যারা আছেন তারা কেউ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার সাথে একমত না। এবং আমাদের ইতিমধ্যে পক্ষে বিপক্ষে আলাপ হতে পারে, আলোচনা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া ভিসা নীতি নিয়ে আমরা অনেক কথা কয়েকদিন যাবৎ আমরা আলোচনা করছি, সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে এবং আরও আলোচনা হবে। আলোচনার মধ্যে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্রকে যখন জিজ্ঞেস করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা নিয়ে আপনাদের বক্তব্য কি, তারা বলেছেন এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই। এবং তাহলে তো নির্বাচনকালীন সংকটটা রয়েই যাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তে সংকট মনে হচ্ছে, আলোচনা করছি বলে মনে হচ্ছে, কিন্তু নির্বাচন ব্যবস্থাপনার যে অর্থে আপনি বলছেন, নির্বাচন ব্যবস্থাপনায় আপনি নির্বাচন কমিশন নির্বাচন করে, কিন্তু বিএনপির ভাষায় যদি বলি তারা 2014 2018 পরে আবার কেন বিশ্বাস করবে? আপনি তো আবার সেই জায়গায় ফিরে এলেন, এটা তো পুনশ্চ চর্বিত চর্মনাম হয়ে গেল। আমি খুব দ্ব্যর্থহীনভাবে যে কথাটি বলতে পারি এবং আমার উপলব্ধির জায়গার থেকে বলে পারি, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা ধ্বংস করেছে যারা, তারা এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা নিয়ে কথা বলছেন। এবং এটা খুব স্পষ্ট এবং সবার স্বীকার করতেই হবে, মুখে বলুক আর না বলুক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা যে ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেভাবে বিতর্কিত হয়েছে এবং উচ্চ আদালত যে পর্যায়ে যে রায় দিয়ে দিয়েছে, সেখান থেকে আর সেই জায়গায় ফিরে যাওয়া কোনো সম্ভব না, সেটা বাংলাদেশের মানুষ এটা বিশ্বাসও করে না। খুব সুস্পষ্টভাবে বলেছে জনাব সুভাষী ঘোড়ায়। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। সুভাষী ঘোড়ায় যেমনটি বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশে আর হবে না, এটি পুরোপুরি নিশ্চিত। সেই জায়গা থেকে যদি বলি যে বিএনপি আন্দোলন করছে, বিএনপি এক দফা নিয়ে ইতিমধ্যে হাজির হবে এমন আভাসও পাওয়া যাচ্ছে, শেখ হাসিনা পদত্যাগ করলে সুষ্ঠু নির্বাচন হবে, এই গ্যারান্টি বিএনপিকে কে দিল? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা। দেখেন, 1996 সনে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান যখন বলছিলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না এবং তার এটা লাগবেই, ঠিক ওই সময় বিএনপি চেয়ারপারসন বা তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই, এটা হবে না এবং শিশু পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। কিন্তু শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এসেছিল। ওই আইন পাশ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা তাদের একটাই দাবি ছিল আজীবন তত্ত্বাবধায়ক সরকার লাগবে, আর বিএনপি এবং তাদের মিত্রদের দাবি ছিল সংবিধানে নাই, হবে না। সুতরাং সেই সংবিধান পরিবর্তন হয়েছে, সুতরাং আজকে সংবিধানে নেই বলেই দাদা তো আর গণক ঠাকুর না যে আগে বলে দিতে পারেন যে এটা হবে না। বরং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতে যে শুনানিটা হয়েছে সেখানে যে অ্যামিকাস কিউরি ছিলেন যারা, তাদের বেশিরভাগ তত্ত্বাবধায়ক সরকারের ভুল ত্রুটি সংশোধন করে সেটা রাখার পক্ষে মত দিয়েছিলেন, যেটা মহামান্য আদালত রাখেননি পরে। এবং সেইখানকার একজন অ্যামিকাস কিউরি ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, নিশ্চয়ই তিনি আওয়ামী লীগের অত্যন্ত ওয়েলউইশার নেতা ছিলেন এক সময়। তিনি সম্প্রতি একটি দৈনিকের ইন্টারভিউতে বলছেন যে হ্যাঁ সুযোগ আছে, সেই অ্যামিকাস কিউরিদের যে মতামত সেটাকে আমলে নিলে
সাংবিধানিকভাবেই এখন ওইটাকে আমলে নিয়ে ফিরিয়ে আনা সম্ভব। এবং তখনকার চিফ জাস্টিস যে রায় দিয়েছিলেন সেখানে যে সংসদ চাইলে 2 বছরের জন্য রাখতে পারে এইরকম যে কথা বলেছিল, সেই সংসদ চাইলের ওইটাও চলে যায় নাই। সুতরাং বাংলাদেশে রাজনীতির যেই কালচার এবং একঘেয়েমির যেই কালচার, সেখানে বাধ্য করতে পারার একটা বিষয় আছে। একটা মামলা নাইকো কেস পেন্ডিং আছে, যদিও উনি এখন হসপিটালে চিকিৎসারত আছেন, শয্যাশায়ী আছেন, তারপরেও এই বর্তমান সরকার, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রপক্ষ সব একাকার হয়ে তাদের যত তাড়াতাড়ি সম্ভব নাইকো কেসে একটা রায় করানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে কারণেই অ্যাটর্নি জেনারেল অফিস সুপ্রিম কোর্টে থাকার কথা, তাদের কার্যক্রমে মনে হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস একটা এখন ওই কেরানীগঞ্জের কারাগারেও চলে গেছে, যদিও তাদের কোনো এখতিয়ার নেই। কারণ দুর্নীতি দমন কমিশনের মামলা এবং দুদকের সুস্পষ্ট আইন আছে, তাদের প্যানেল আছে লয়ার, তারপরেও অ্যাটর্নি জেনারেল অফিস ওখানে স্থানান্তরিত হয়েছে যেন বেগম খালেদা জিয়ার মামলাটা তাড়াতাড়ি সম্পন্ন করা যায়। এই অবস্থার মধ্যেও আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নাইকো কেস, সেই নাইকো কেসের ইনফরমেন্ট যিনি ছিলেন তিনি দেখে দেখে সাক্ষ্য দিচ্ছিলেন হুবহু পরে পরে, যেমন কবিতা পড়ছেন বা গল্পের বই পড়ছেন। সেই সাক্ষ্য দেওয়ার বিরুদ্ধে আমরা লার্নেড কোর্টে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি, অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়। রিজেকশনের এগেনস্টে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে এসেছি। আজকে সেটা পার্ট হার্ড হয়েছে। আমাদের লার্নেড সিনিয়র কাউন্সিল জনাব এজে মোহাম্মদ আলী সাহেব শুরুতেই বলেছেন যে এই মামলা 1997 সনের জন্ম হয়েছিল, অর্থাৎ বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা ওয়াজেদ যখন 1996 সনে ক্ষমতায় আসেন, তখন 1997 সনে নাইকোর সাথে একটা আনসলিসিটেড চুক্তি করা হয়। এই চুক্তির ধারাবাহিকতাটা রক্ষা করেছিলেন 2001 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। অথচ 2001 শুরুই হলো 1997 সন থেকে, এবং এই নাইকো নিয়ে 2টা মামলা হয়েছে, একটা মামলা নম্বর 19, একটা মামলা নম্বর 20। 19 নম্বর মামলাটা হাইকোর্টে কোয়াস্ট করে দিয়েছেন, যে কারণে আমাদের সাবমিশন ছিল আদালতে যে হেড চলে গেছে, মাথা চলে গেছে, দেহটা নিয়ে এখন চর্বিত চর্বণ করা হচ্ছে। হেড বলতে আমাদের সাবমিশনটা এটাই ছিল, প্রথম কেস যেটা 19 নম্বর, সেটা শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে। এই মামলাটা 2010 সনে কোয়াস্ট হয়ে গেছে, এবং এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন বা রাষ্ট্রপক্ষ সেই কোয়াস্টমেন্টের এগেনস্টে অ্যাপিল পর্যন্ত ফাইল করে নাই। দেহটা আছে, মাথা নেই, তো দেহ নিয়ে চর্বিত চর্বণ করা হচ্ছে। আজকে আমাদের পার্ট হার্ড হয়েছে, আগামীকালকে আবার বেলা 2টার সময় ফিক্সড হয়েছে। আগামীকালকে আমাদের পরবর্তী শুনানিতে আমরা অংশগ্রহণ করব। পার্টিনেন্ট বিষয় হচ্ছে যে এই মামলাটা একটা রাজনৈতিক মামলা। একই সাথে 2টা মামলা দায়ের করা হয়েছিল জরুরি অবস্থার সময়, -2 ফর্মুলা, যেটা শেখ হাসিনা মামলার কোয়াশমেন্টের রায়ে পর্যন্ত আছে। সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে -2টা 1-এ পরিণত হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার মামলাটা কোয়াস্ট হয়ে গেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা এখনো চলমান। সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলা, এবং রাজনৈতিক উদ্দেশ্যে এখন পর্যন্ত মামলাটা চলমান আছে। রাষ্ট্রযন্ত্র, দুর্নীতি দমন কমিশন সবাই এইটার সাথে সরাসরি সম্পৃক্ত। যত তাড়াতাড়ি সম্ভব বেগম খালেদা জিয়া বিরুদ্ধে আরেকটা রায় করানোর জন্য। এখন যা হচ্ছে, বিচারের নামে অবিচার হচ্ছে, প্রহসন হচ্ছে। এখন তো শুনেন, রাষ্ট্রযন্ত্র তো আর আইনগতভাবে চলছে না, কারণ কেউ যদি সাক্ষ্য দিতে আসে আমাদের আইনটা দেখতে হবে। বাংলাদেশের এমন কোনো আইন নেই বিদেশি কাউকে এনে সাক্ষ্য দেওয়ানোর মতো। এটা একটা সেপারেট অ্যাপ্লিকেশন আমরা অ্যাফিডেভিট করেছি, সেটাও শুনানি হবে। এখন পর্যন্ত সমনও ইস্যু হয় নাই। তো যে কারণে বললাম যে রাষ্ট্র চলছে, দেশ চলছে, আইন চলছে এক ব্যক্তি নির্দেশে। অতএব আপনি যে ইনফরমেশনটা দিলেন যে 2 জন আসবে বা 3 জন আসবে, সেই ইনফরমেশনটা আমাদের জানা নেই, জানার কথাও না। আইনগতভাবে কেউ আসতে পারে না এখন পর্যন্ত। তো মামলা সংক্রান্ত বিষয়ে আইনগত পদক্ষেপের প্রেক্ষিতে আসতে পারে না, কারণ এখন পর্যন্ত কোনো সমনই তো ইস্যু করা হয় নাই। তো কিভাবে সাক্ষীরা আসবে? এটা আইনের যারা ছাত্র বা আইনজীবী তারা সহজেই বুঝেন। এখন যদি কেউ আসে বা কেউ যদি আনানো হয়, সেটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে 2-1 জন বিদেশি কাউকে এনে বলা হবে ওনারাই তারা। দর্শকের তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হাসিনাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র, সিসিকে কড়া বার্তা দিল সেনাবাহিনী। এবার যুক্তরাষ্ট্র 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে পদত্যাগের বার্তা দিয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের কড়া চাপেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো। বাংলাদেশের নিরীহ মানুষের উপর জুলুম, অত্যাচার এবং অবৈধ সম্পদ গড়া, মানুষ খুন করা, সাধারণ জনগণকে পুলিশের হয়রানি করা এবং রাতের আধারে ভোট চুরি, এ নিয়ে অসংখ্য কারণেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো।
এবার নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে কড়া বার্তা দিল সেনাবাহিনী, আবারও নির্বাচনের জন্য আহ্বান করেছেন সিইসিকে। নিয়ে নির্বাচন কমিশনারও আছেন চাপের মুখে। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশ তোলপাড়। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।